সবাই ভিডিওটা ওপেন করে বসো। শুরু করি, কি বলো? জি স্যার। ওকে, আমরা তোমাদেরকে লাস্ট মনে হয় প্রেপোজিশন বোর্ড কোশ্চেন বাদে শেষ করেছি, তাই না? রাইট ফর্মস অফ ভার্ব প্র্যাকটিস শেষ হয়েছে। তোমাদের আমরা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট করাচ্ছিলাম, ফ্রেজেস এন্ড ওয়ার্ডস পড়িয়েছি, ভোকাবুলারি পড়িয়েছি। আজকে আমরা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টের আরো 4টা নিয়ম শিখবো, খুবই ইম্পর্টেন্ট কিছু নিয়ম, যেগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেও কাজে লাগবে বলে আশা করি আমরা। হ্যাঁ, কয়টা নিয়ম হয়েছে পর্যন্ত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের? নবজ্যোতি দাস, ছোয়া, কয়টা নিয়ম হয়েছে পর্যন্ত? স্যার 9টা। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। যারা যারা শুনতে পাবে না তাদেরকে তো ক্লাস থেকে রিমুভ করে দেওয়া উচিত, তাই না? সরি দাদা, আসলে নিয়ে কোনো প্রবলেম করতেছে, এখন শুনতে পাইছি। এখন তো শুনতে পাবাই। বাঙালি ডান্ডাতে ঠান্ডা, বুঝছো না? কি আনাস সাহেব, অনন্যা, কি ব্যাপার বুঝলাম না তো। অনেকদিন আমার কণ্ঠস্বর শোনেন নাই তো, এই জন্য ভিডিওটা অন করতে সময় লাগতেছে। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 9টা নিয়ম পড়ার জন্য 5 মিনিট সময় দিলাম। এরপর আমি এক একজনকে এক একটা ধরবো, তোমরা বুঝাই দিবা। আমার ধরার সাথে সাথে বুঝাইতে হবে, না বলতে পারলে কিন্তু কি হয়, তুমি থাকবা নাহলে আমি থাকবো, যে কোনো একজন আজকের ক্লাসে। 10টা 22 পর্যন্ত সময়। 10টা 22 সবাইকে বলছি।
যারা যারা মাত্র ঢুকছো তাদের জন্য বলি, 10টা 22 পর্যন্ত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 9টা নিয়ম করিয়েছি, সেটা দেখার জন্য বলা হয়েছে। এরপর যদি কাউকে জিজ্ঞাসা করি সেই নিয়মটা বুঝাই দিতে হবে। আর যারা যারা ভিডিও অফ করে রেখেছেন তাদের কিন্তু পানিশমেন্ট আসিতেছে। মুবাশিরে এখনো প্রিপারেশন নিতেছে না পড়াই। বি ফাস্ট। Last 1 minute. স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? জি স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? এই ভালো আছি রে বাবা। এই শৈশব কি ক্লাসে ঢুকছে রে? স্যার জানি না, তোর মাথা ব্যথা নাকি করতেছে বললো। আচ্ছা আমরা শুরু করতে পারি। হ্যাঁ, আমরা মোট 9টা নিয়ম করেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। আজকে আমরা 10 নম্বর নিয়ম শুরু করব। হ্যাঁ, সবাই খাতা কলম বের করো। 10 নম্বর নিয়ম লিখো। আমরা 10 নম্বর নিয়মটা হচ্ছে তোমার ইন্ট্রোডাক্টরি হিয়ার বা দেয়ার। ইন্ট্রোডাক্টরি হিয়ার বা দেয়ার। স্যার আসসালামু আলাইকুম স্যার। বলছি ইন্ট্রোডাক্টরি হিয়ার বা দেয়ার। আচ্ছা, এটা তোমাদের মনে আমরা ফ্রেজে শেখাইছিলাম ইন্ট্রোডাক্টরি হিয়ার বা দেয়ার কাকে বলে, তাই না? মনে আছে? ইয়েস স্যার। বলে স্যার আমরা তো খেয়ে ফেলেছি স্যার, এবং ঈদের সময় সেটা কি হয়েছে, মাংসের সাথে খেয়ে ফেলছি, তো সেটা আসলে শরীরের মধ্যে এখন নাই, তাই তো? কেন শুধু জিম করলে হবে, ঠিকমতো ক্লাসে আসতে হবে না? ইয়েস স্যার। ঠিক হচ্ছে, তুমি 540 সেকেন্ড লেট। 540 সেকেন্ড লেট। আমরা আশা করতেছি তোমরা সামনের ক্লাস থেকে ডিউ টাইমে আসবে। হ্যাঁ, ইন্ট্রোডাক্টরি হিয়ার বা দেয়ার, বাক্যের শুরুতে যখন দেয়ার ব্যবহার করা হয় সেটাকে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার। বাক্যের শুরুতে যখন হিয়ার ব্যবহার করা হয় সেটা বলে ইন্ট্রোডাক্টরি হিয়ার। বাক্যের শুরুতে যখন ইট ব্যবহার করা হয় সেটাকে বলে ইন্ট্রোডাক্টরি ইট, তাই তো? না, আমি খুব বিরক্ত। 10টা 25 এখনো পোলাপান ঢুকতেছে, আমি বুঝলাম না কি হইলো। মিটিং লক করে দেন। না, আমি তো জানি কারা কারা পরে ঢুকছে। আমার আইকিউ, আমার মেমোরি খুব শার্প, বুঝছো, খুব শার্প।
আমি 1 বছর আগে যার সাথে দেখা হয়েছে আমার তার কথা মনে আছে। নাহিয়ান নাওয়ার অন্তিকা আমার স্যারের মেয়ে, শুনতে পাচ্ছ? নাহিয়ান নাওয়ার অন্তিকা আমার স্যারের মেয়ে, থাকো নায়ামের মধ্যে, ঢাকা কলেজের পাশে। আমাকে শুনতে পাচ্ছ? তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? অন্তিকা শোনা যায়? যাচ্ছে। আচ্ছা, গত 10টা ক্লাস অ্যাটেন্ড করছো, 10টা ক্লাসে তোমার ডিলে ছিল 10 গুণ 10, 100 মিনিট। এর বেশি হবে কম হবে? 10টা ক্লাসে গুনে গুনে এভারেজে 10 মিনিট লেট, তাহলে 100 মিনিটের লেট। তার মানে আমার একটা ক্লাস মিস, তাই না? What is the cause behind your being absent regularly? আমার স্যার কি পাশে আছে, ডাক দিব? হ্যাঁ, অন্তিকা রিপ্লাই করো। স্যার আব্বু বাইরে। না, আব্বু ঠিক আছে বাইরে, কিন্তু এর অর্থ এই না যে লেট হচ্ছে কেন। হোয়াট ইজ দ্য কজ? প্রতিদিন 10 থেকে 15 মিনিট লেট, ওয়াই? আজকে লেট হয়েছে। না না, এর আগেও তোমাকে আমি কি করেছি, এর আগেও তোমাকে আমি আইডেন্টিফাই করেছি। দুঃখজনক। আশাব রহমান আমার ঢাকা কলেজের বাচ্চা, কি রে বাবা, আমার প্রতি তো রাগ হইছে এজন্য লেট করে ঢুকিস? না স্যার, আজকে শুধু বাইরে থেকে আসলাম স্যার, মাত্র আসছি আর কি। প্রতিদিন তো আর বাইরে থেকে আসবি না, দেখা যাক, ওয়েট এন্ড সি। স্যার কোনোদিনই লেট করি নাই, খালি আজকে প্রথম। ভেরি গুড, ওই দিনই ধরা খাইছিস তাই না? জি স্যার, ভাবছিলাম ফোন দিব, পরে দেখলাম আইসা পড়ছি একদম, এজন্য। ওকে, আচ্ছা, আরো আমি কয়েকটাকে ধরতে পারি, ধরবো? অনিমা মেহরাজ মিম, লেট করে ঢুকছ। শেখ সাফওয়ান আব্দুল্লাহ, আমাদের বার্থডে গাল আসছে, বাহ, এখনো 2জন ওয়েটিং এ, বাহ 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 বাহ, কি সুন্দর রে। তোমরাও বলো স্যার, আমরাও তাহলে লেট করে আসবো। আমি টাইমলি আসবো স্যার। এই যে প্রজ্ঞা লাবণী পৃথ্বী, বার্থডে গার্ল, কই আপনি? প্রজ্ঞা লাবণী পৃথ্বী, শুনতে পাচ্ছ? লাস্ট একবার বলবো। এই প্রজ্ঞা সুমাইয়ার বান্ধবী না? এই সুমাইয়া মাহমুদ, জি স্যার। প্রজ্ঞা লাবণী পৃথ্বী কই? এই দেখো তো এই নামে কেউ আছে কিনা, দেখো তো। আই মাহি মুশফিক জাওয়াত তাসিন, তুই তো 3 বছর পর ক্লাস করতে আসছিস। স্যার এই যে মাঝখানে কয়েকদিন মিস গেছে। বুঝছি বুঝছি। এই প্রজ্ঞা লাবণী পৃথ্বী, কি ব্যাপার, চিৎকার করতেছি শুনো না? জি স্যার, মাত্র আসলাম তো। কোথা থেকে মাত্র আসছো কেন? ক্লাস কয়টায় হওয়ার কথা? স্যার এখনই তো। এখন হওয়ার কথা না, তুমি এইভাবে বলবা স্যার আমি যখন আসবো তখন ক্লাস শুরু স্যার। না স্যার। কয়টার সময় বাবা? কই তুমি, কই একটু দেখি তোমারে আমি। জি স্যার, একটু পরে। একটু পরে? তা তাহলে ক্লাসে ঢোকার আগে সব প্রিপারেশন নিয়ে আসতে হয় না, যে স্যারের যে ভিডিওটা অন করতে হবে? আচ্ছা, সাদমান সাকিব, কি হয়েছে, আজকে সমস্যা? আমি তো অন করছি অন করার কথা বলছি না, ঢুকছো তো মাত্র। স্যার, আমার নেটে ডিস্টার্ব করতেছিল, ঠিক করতেছিলাম, এখন শেষ হয়েছে জন্য ঢুকছি। নেটকে বলবা বাবা তুই আর ঝামেলা করিস না। আচ্ছা স্যার। আর কাকে কি বলবো, জারিন তাসলিম, লেট হইছে কেন? স্যার আমি হ্যাঁ, স্যার আমার নেটে প্রবলেম করছিল, আমাকে আবার রিস্টার্ট করা লেগেছে, ওকে ঠিক আছে। কোনোটাই লগ ইন হচ্ছিল না।
আচ্ছা, হুমায়দা তাসনিম, আশফিয়া বেগম, দোলা, হাসিবাল মাহমুদ, তোমাদেরকে সবাই বলা হচ্ছে তোমরা ক্লাস থেকে লিভ নিয়ে নাও। লিভ নিয়ে নাও, এটা বেশি ভালো হয়। ক্যামেরা অন তো। আবার বলে আমার। কেন? আচ্ছা, এরপর আমরা করব না, ওয়ার্নিং দিব না, আমরা রিমুভ করে দিব কিন্তু। ওকে, তো যেটা বলছিলাম, আমরা তোমাদের রোল নাম্বার 10 নিয়ে কথা বলছিলাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রোল নাম্বার 10 এ আমরা বলেছিলাম ইন্ট্রোডাক্টরি ইট বা ইন্ট্রোডাক্টরি দেয়ার, বা আমরা হিয়ারের ব্যবহারটা বলছিলাম। সেন্টেন্সের শুরুতে যদি আমি দেয়ার ব্যবহার করি, সেটাকে বলি আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার, তাই না? সেন্টেন্সের শুরুতে যদি ইট ব্যবহার করি সেটা আবার ইন্ট্রোডাক্টরি ইট। কিন্তু কথা হচ্ছে আমরা তো শিখতেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখানে হিয়ার বা দেয়ারের সম্পর্কটা কি? হ্যাঁ, এখানে একটা সম্পর্ক আছে। তার আগে বলি, ইনভার্সন নামে তোমাদের একটা গ্রামার করিয়েছিলাম আমি। ইনভার্সন INVERSION, ইনভার্সন হচ্ছে নাউন, আর ইনভার্সনের ভার্ব হচ্ছে ইনভার্স। ইনভার্সনের ভার্ব হচ্ছে ইনভার্স। ইনভার্স মানে উল্টাইয়া দেওয়া। একটা ইংরেজি বাক্যে আমরা সাধারণত সাবজেক্ট দিয়ে শুরু করি, সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করি। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট, তাই না? তাহলে ইংরেজি বাক্যের ফরমেশনটা কি রকম? SVO, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই তো? তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব, এটা হচ্ছে ইংরেজি বাক্যের স্বাভাবিক গঠন। এটাকে বলে ইংরেজি বাক্যের সিনট্যাক্স বলা হয়। সিনট্যাক্স মানে কি? বাক্য গঠনের প্রক্রিয়া। তাহলে বাক্য গঠনের প্রক্রিয়া কি? প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব। অবজেক্ট থাকতেও পারে, নাও পারে, তাই তো? এটা বাক্য তত্ত্ব বলে। ভেরি গুড। তাহলে আগে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে। এটাকে বলে আমরা ইংরেজি বাক্যের গঠন বা বাক্য তত্ত্ব। আগে সাবজেক্ট, পরে ভার্ব। আর আমি যদি এই প্রক্রিয়াটাকে উল্টাইয়া দিই, তার মানে আগে ভার্ব দিই, পরে সাবজেক্ট দিই, সেই প্রক্রিয়াকে আমরা বলি ইনভার্সন বলি। কি বলি? ইনভার্সন বলি, তাই তো? বাক্যের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। বাক্যের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। তাহলে আমি যদি কোনো বাক্যে ইনভার্সন ঘটাই, তাহলে কি আগে সাবজেক্ট থাকবে নাকি আগে ভার্ব থাকবে? কোনটা? আগে ভার্ব থাকবে। এবং ওই ভার্বের সাবজেক্টটা আগে থাকবে না তারপরে থাকবে? পরে থাকবে। এই ঘটনা ঘটে ইন্ট্রোডাক্টরি দেয়ারের ক্ষেত্রে, তাই না? এই ঘটনা ঘটে কার ক্ষেত্রে? ইন্ট্রোডাক্টরি দেয়ারের ক্ষেত্রে। ইন্ট্রোডাক্টরি দেয়ারের ক্ষেত্রে, তাই না? তার মানে দেয়ারের পর, তাহলে তোমাদের মতো বাংলা ভাষায় বলি, দেয়ারের পর আগে থাকে ভার্ব, পরে থাকে সাবজেক্ট, তাই না? দেয়ার ইজ আ পেন নাকি দেয়ার আর আ পেন? অনেকেই তো দেয়ার আসলে মাথার মধ্যে আর ঘুরপাক খায়, তাই না? দেয়ার ইজ আ পেন না দেয়ার আর এ পেন? দেয়ার ইজ এ পেন। আগে বলো, বাক্যে ইন্ট্রোডাক্টরি দেয়ার আছে কিনা? জি স্যার। তার মানে এই বাক্যের সাবজেক্ট দেয়ার না, দেয়ারের পর ইনভার্সন হয়ে যাবে। তার মানে কি? আগে আসবে ভার্ব, ওই ভার্বের পরে আসবে সাবজেক্ট। দেয়ার ইজ এ পেন না আর এ পেন, সেটা ডিপেন্ড করবে পেনের উপর, তাই না? পেন যদি সিঙ্গুলার হয় তাহলে হবে দেয়ার ইজ এ পেন, আর পেন যদি প্লুরাল হয় তাহলে দেয়ার আর এ পেন। আসলে কোনটা হবে মুবিন? সিনহা সানবি, স্যার এ থাকলে তো ইজ হবে না, আর হবে না। বলেন স্যার। আরে বোকারে, এ পেনটা তো অবশ্যই সিঙ্গুলার, তাহলে ভার্বটা সিঙ্গুলার নিবা। হ্যাঁ স্যার, কিন্তু দেয়ার আর পেনস হবে, ইজ আ পেন তো হবে না, দেয়ার আর এ পেন হবে না। আমি তো পেনস বলি নাই বোকা, দেয়ার ইজ এ পেন, শেষ। আমি যদি বলি পেনস, দেয়ার ড্যাশ পেনস, তখন তো আর ইজ হয় না, এটা স্বাভাবিক। তো ক্লিয়ার মুবাশশিরা? তাহলে যেটা বলছিলাম, দেয়ারের পর সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, সেটা ডিপেন্ড করবে পরবর্তী সাবজেক্টের উপর। তাহলে আমরা শিখলাম ইন্ট্রোডাক্টরি দেয়ারের ক্ষেত্রে আগে থাকবে ভার্ব, পরে থাকবে সাবজেক্ট। যে প্রক্রিয়াটাকে আমরা গ্রামারের ভাষায় কি বলি? ইনভার্সন। ইনভার্সন বলি। ইনভার্সন মানে কি? ইনভার্সন ইজ দ্য প্রসেস বাই হুইচ উই পুট দ্য ভার্ব বিফোর দ্য সাবজেক্ট, তাই না? যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি ব্যবহার করতে হয়? ইনভার্সন ব্যবহার করতে হয়, তাই না? জি স্যার। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে ইনভার্সন আছে কিনা বলো? ইয়েস স্যার, আছে। হোয়াট আর ইউ ডুইং, ইনভার্সন আছে? Yes, sir. হু আর ইউ, ইনভার্সন আছে?
জি স্যার। হু ইউ আর ইনভার্সন আছে? না স্যার। না স্যার। ইনভার্সন বুঝাইতে পারছি? ইনভার্সন ক্লিয়ার কিনা? জি স্যার। ইনভার্সন ক্লিয়ার কিনা? জি স্যার। ইন্ট্রোডাক্টরি দেয়ারের পর ইনভার্সন হয়, এই 10 নম্বর নিয়মটা ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে দেয়ারের পর আমরা ইনভার্সন করব, তার মানে ইনভার্সন মানে কি, এখানে দেয়ারের পর যে ভার্বটা নিব সেই ভার্বটা ওই ভার্বের পরে ব্যবহৃত সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। ক্লিয়ার ব্যাপারটা? ইয়েস স্যার। বাচ্চারা কি বুঝতে পেরেছেন আপনারা? কি বার্থডে গার্ল বুঝতে পেরেছেন? বার্থডে গার্ল কই গেল, কথা কয় না কেন? স্যার হঠাৎ করে স্যার আমাদের এত সম্মান বলো বললাম সব। হঠাৎ আমাদের এত সম্মান কাহিনী কি তাই বললাম স্যার। শুনতে পাচ্ছি না, শোনা যাচ্ছে না বাবা। তোরা কি শুন? এই মুবাশশির, এত টেনশন করে বাবা তোর? হ্যাঁ, কিসে এত টেনশন? বলো, শোনা যায় না স্যার, বললাম যে হঠাৎ আমাদের এত সম্মান দিতেছেন তো তাই বললাম স্যার কাহিনী কি। তার মানে বিপজ্জনক কিছু ঘটতে পারে। জি স্যার, এইটাই তো স্যার মহাবিপদ সংকেত। 10 নম্বর, তাই না? জি স্যার। এটা যদি হয় তোমাদের 10 নম্বর নিয়ম, এক্সাম্পলটা লেখো। মুবাশশিরের উত্তরটা সঠিক আছে না ভুল আছে? বাক্যটা স্যার ভুল। কারেকশন করো। Here are my reports that I prepared last night. হিয়ার আর মাই রিপোর্টস, ক্লিয়ার? তার মানে আমার Yes, sir. ভার্বটা নিতে হবে হিয়ার অনুযায়ী নাকি মাই রিপোর্টস অনুযায়ী? মাই রিপোর্টস। পরের 3টে এক্সাম্পল করো। বলো, উত্তর বলো। এই ফারিনা জামান মিম, উত্তর বলো। স্যার আমি মাত্র করতেছি, করে নেই। ওই না লিখলে করা যায় নাই, বোকা। না স্যার, করে নেই তারপরে বলি। আমি উত্তর না বলি, লিখলে তো- বল জামিনুল, বল। it is they who are willing to go. There is a book on the It table. is. It are they নাকি? এটা আর হবে স্যার এই আস্তে, নাকি? So it is this. It is মনে এ হচ্ছে। বোকার দল, আমি কি তোদের ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার শিখিয়েছি? না স্যার। শিখিয়েছি, ভুলে গেছো? ইন্ট্রোডাক্টরি ইটের পর সব সময় ভার্ব সিঙ্গুলার হয়। ইজি হবে স্যার।
ইন্ট্রোডাক্টরি ইটের পর সবসময় ভার্ব সিঙ্গুলার হয়, আর ইন্ট্রোডাক্টরি দেয়ার এর পর আর হিয়ার এর পর ভার্বটা ইনভার্সন হয়। ওকে। বুঝো না কি বলছি? ইন্ট্রোডাক্টরি ইটের পর ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, আর ইন্ট্রোডাক্টরি হিয়ার পর দেয়ার এর পর ভার্বটা ইনভার্সন হয়ে যায়। এতটুকু লিখে নাও বাচ্চারা। তাহলে ইট ইজ দে, তারপর Who are willing to go? হু আর না হু ইজ না হু অ্যাম। Are, sir. কেন স্যার দে অনুযায়ী ভার্ব বসবে স্যার। কেন? কেন স্যার? স্যার আচ্ছা, ভুর relative অ্যান্টিসিডেন্ট pronoun এর বাম It's পাশের antecedent, sir. প্রনাউনটাকে অ্যান্টিসিডেন্ট বলে, ভুলে গেলি? না স্যার। রিলেটিভ প্রোনাউনের পরে যদি ভার্ব আসে সেই ভার্ব অ্যান্টিসিডেন্ট অনুযায়ী নির্ধারণ করতে হয়, ভুলে গেলি? না স্যার। তাওহিদুর রহমান, প্রথম বাক্য থেকে দুইটা বাক্য বের করে আনো। জি স্যার। প্রথম বাক্য, প্রথম এক্সাম্পল থেকে দুইটা বাক্য বের করো। ইট ইজ দেম, ইট ইজ देम না, ইট ইজ দে। আরেকটা হচ্ছে হু আর উইলিং টু গো। না, এটা আছে দে আর উইলিং টু গো। জি স্যার, হুটা চলে যাবে। বুঝিস না, হু আর উইলিং টু গো না দে আর উইলিং টু গো। They are willing দে to আর go. উইলিং টু গো। আর দুইটাকে এক করলে আসে ইট ইজ দে হু আর উইলিং টু গো। ক্লিয়ার? পরের দুইটা বলো। উম্মে আইমান অহনা। আরে অহনা, তুই কি 4 দিন ঘুমাস না? না স্যার, আমার আজকে একটু বেশি ঘুম আসতেছে, কারণ আজকে দিনের বেলায় তোর এরকম বিধ্বস্ত রকমের ঘুম ঘুম লাগতেছে কেন? হ্যাঁ স্যার, বল। there is a book on the table. আর স্যার, there are books on the table. যদি এরকম বলি, বলে এবার কি হবে? বলে এবার বলো। Sir, comes. কি যাবে? ইজ কামিং। সেই is coming হবে। ইজ কামিং। মিম, তুই কি বুঝতেছিস না ঘুমাইতেছিস? হ্যাঁ স্যার, তাহলে কি তোর যদি ঘুম পাই তা ঘুমা। স্যার, তাহলে কি কামস দিলে ভুল হবে? না, কামস দিলেও বাক্যর মিনিং আসবে, খারাপ হবে না সেটা। ঠিক আছে? আচ্ছা, আমরা ইন্ট্রোডাক্টরি হিয়ার বা দেয়ার ক্লিয়ার কিনা? ক্লিয়ার কি না বাচ্চারা? জি স্যার। স্যার লাস্টেরটা তাহলে কি দিব স্যার? ইজ কামিং না কামস? এবার কত নম্বর? 11। তোমরা 10 কে 11 বানায় দাও। আমি যা লিখছি সেগুলো লেখো। হেডলাইনে কি লেখা দেখতে বুঝতে পারছিস তোরা?
স্যার পিএন মানে কি? হ্যাঁ হ্যাঁ স্যার আচ্ছা পিএন পিবি আমি বলি এ নাম্বার অফ এর পর নাউনটা প্লুরাল হয় যাকে বলে প্লুরাল নাউন, আর ভার্বটা প্লুরাল হয় যাকে বলে প্লুরাল ভার্ব। ওকে, আর দা নাম্বার অফ এর পর নাউনটা হয় প্লুরাল আর ভার্বটা হয় সিঙ্গুলার। কি বই করতে হবে, ভেঙে ভেঙে লিখতে হবে? না স্যার। এবার এক্সাম্পল গুলো দেখো তো ঠিক আছে কিনা। ঠিক আছে, আপনি তো লিখে দিয়েছেন যে স্যার সবগুলো ভুল। তাহলে ভুল করছি কারেকশন করো। আমি তো লিখে দিয়েছি ভুল, এবার কারেকশন করো। স্যার বলবো? বলো। A number of boys are present on today's class. The number of boys in the class is 61. The number of boys who is present is 61. No. Who are present? আচ্ছা, আর present. প্রথম বাক্য, a number of boys are present on today's class. The number of boys in the class is 61. The number of boys who are present is 61. কারো কোনো প্রবলেম আছে? স্যার 2 নাম্বারটা কি বললেন? এক্সাম্পল আরেকবার বলবেন? এই এ নাম্বার অফ আর দা নাম্বার অফ দুইটার পরেই নাউনটা প্লুরাল হয়। প্রমিতি, দুইটার পরেই নাউনটা প্লুরাল হয়, কিন্তু এ নাম্বার অফ এর পর নাউনটা প্লুরাল হয়, ভার্বটা প্লুরাল হয়, কিন্তু দা নাম্বার অফ এর পর নাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। কেন জানো? এ নাম্বার অফ মানে হচ্ছে অসংখ্য, আর দা নাম্বার অফ যখন ব্যবহার করা হয় তখন বাক্যের সাবজেক্ট হয়ে যায় নাম্বার, আর নাম্বারটা সিঙ্গুলার, এই জন্য ভার্ব সিঙ্গুলার হয়। আসলে কি বুঝছিস? একটু মাথাটা খাটা সবাই। বাচ্চারা কি কিছু বুঝতেছো? বাচ্চারা? জি স্যার। ফাইদা ফারিহা। জি স্যার। ঈদের কোনো ইমপ্যাক্ট তোমার মধ্যে পড়ে নাই? আরো শুকাইছো, ঈদের পর মানুষের মোটা, আর তোমার শুকাইছে, বুঝছো? আমি খাই না গরু খুব একটা। এই জন্য বলতেছি। স্যার বাসা থেকে খাইতে দেয় না ওকে।
খাইতে দেয় না। ভালো ভালো ভালো, বাংলাদেশের খাবার সংকট হবে না। আচ্ছা, আমরা কি রোল নাম্বার 12 যেতে পারি? আমি 10 পিস করে গরু মাংস খাইছি স্যার। হ্যাঁ, আজকে আমরা 12 নম্বর নিয়মে একটা বড় সড়ো ব্যাখ্যা করব কালেকটিভ নাউনের উপর। কালেকটিভ নাউন সম্পর্কে তোমাদের ধারণা আছে? কালেকটিভ নাউন বোঝাও হুমায়রা ফারিহা। হুমায়রা না, হুমায়রা তাসনিম বোঝাও। সৈয়দা নুজহাত আলী চৌধুরী বুঝাও তো। সৈয়দা নুজহাত আলী চৌধুরী। স্যার কি আমাকে ডেকেছিলেন? দেখেছিলাম, কিন্তু আপনার তো ভিডিও টিডিও অফ করে চলে গেছেন ডাই নিয়ে খাইতে। ওই স্যার আমার তো ভিডিও অন করা। কিভাবে বুঝতাম উপরে ফ্যান ঘুরতেছে? তুমি আসো কিনা কিভাবে বুঝতাম? আমি আসছি স্যার। কিভাবে? আমার মাথায় কি জট আছে? আমার মাথায় কি ম্যাজিক কাজ করে, ব্ল্যাক ম্যাজিক কাজ করে? আমি বুঝবো তুমি আসো। মহিউদ্দিন আরাফাত বুঝাও কালেকটিভ নাউন কি? কি এক অদ্ভুত ব্যাপার, যারা ভিডিও অফ করে আছে তাদের কথা বললেও এরা উত্তর দেয় না, তার মানে কি? এই বাচ্চাগুলো আসলে ক্লাসের সামনে নাই। এই সবাই ভিডিওটা অন করে একদম ট্রান্সপারেন্ট, সবাইকে এমন ভাবে রাখো যেন তোমার চেহারাটা বুঝতে পারি আমি। সবাই হারি আপ, শুরু করো। হারি আপ, হারি আপ, হারি আপ। মাসিকি চৌধুরী ক্যামেরাটা নামাও, নিচে নামাও। রূপক রায় ক্যামেরা নামাও। ঠিক এভাবে বসে থাকবা, সবাই এভাবেই বসে থাকবা। আশফিয়া বেগম দোলা, তোমার এক সাইড দেখা যায়, এক সাইড কই? কি রায়হানা মনুসাল, আমার এইসব কি দেখাইতেছো তুমি? F1 F2 এগুলো কি জিনিস? এগুলো আমার দেখানোর দরকার আছে? কোনটা কি? ও স্যার ওটা আমার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ খেলে না, এই জন্য আমি এগুলো বুঝি না। এগুলো দেখাবা না, দেখালে দেখাবা ইংলিশের কিছু দেখাবা। ফাতিন ইশফাক, তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফাতিন ইশফাক বলো কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন বলতে আমরা সেসব নাউনকে বুঝাই যাদেরকে দ্বারা একটা হোল জিনিসকে বোঝানো হয়। কি 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 কি? স্যার মানে একটা ওয়ার্ড দ্বারা আমরা অনেকগুলো জিনিসকে বুঝাই যারা একত্রে থাকে, মানে ইন টোটাল পার্টিকুলার কয়েকটা জিনিসকে হোল ভাবে বোঝানো হয়। আমি বুঝলাম তুমি কি বুঝছো, আমি বুঝলাম, কিন্তু আসলে ডেফিনেশনটা ক্লিয়ার না আমাদের কাছে। রিফা সঞ্জিদা আদিরা, না বলতে পারলে ফাঁসি 3 বার। বলো আদিরা, বলো। আরে আদিরা, না বলতে পারলে বলবি স্যার আমি সরি পারি না। এই তাসনিয়া রাইসা কালেকটিভ নাউন কাকে বলে? স্যার সংজ্ঞা তো পারবো না, ওইরকম ভাষা এই ইয়া বলো, মাশফিকি বলো। মাশফিকি। স্যার পারবো না। স্যার একদল প্রাণী বা জিনিসকে বোঝায় না। আবার বলো। স্যার মানে অনেক একসঙ্গে, মানে অনেক একদল বা হলো প্রাণী বা জিনিসকে। আবার বলো, আবার বলো। স্যার মানে বলতে চাচ্ছি একদল মানুষ বা প্রাণী বা মানে কি বলে, মানে একদল প্রাণী বা জিনিসকে বোঝায়, এরকম কিছু না? কারো ডাউট? ঠিক আছে, মিমেরটা কাছাকাছি গেছে। স্যার সমষ্টিগত বিশেষ্য। সমষ্টিগত বিশেষ সমষ্টিবাচক বিশেষণ, তাই না? জি স্যার। यस सर। আমি একটা ডেফিনেশন বলি।
আমি বলবো তোমরা লিখবা, লিখার পর মুখস্থ করার সময় দেওয়া হবে না, আমি খাতা বন্ধ করে ধরবো, সাথে সাথে বলতে হবে, ঠিক আছে রায়হান? লেখো যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে আলাদা আলাদা করে না বুঝিয়ে তাদের অবিভক্ত সমষ্টি বোঝায়, তাদেরকে বা তাকে কালেকটিভ নাউন বলে। আলাদা আলাদা না করে বুঝিয়ে পরে কি বলছে? তাদের অবিভক্ত সমষ্টি বোঝায়। কি বকাচ্ছি তোমাকে? তুমি আমার বাবাকে বলবে না, তুমি এর বাবাকে বললে কেন? তার কথা বলছো না। তাহলে যে সকল নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে আলাদা আলাদা করে না বুঝিয়ে তাদের অবিভক্ত সমষ্টি বোঝায়, তাদেরকে আমরা কি বলবো? উচ্ছল, কালেকটিভ নাউনের ডেফিনেশনটা বলো তো। স্যার যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে আলাদা আলাদা ভাবে না বুঝে অবিভক্ত সমষ্টি বোঝায় তাদের কালেকটিভ নাউন বলে। আচ্ছা, কালেকটিভ নাউনের ডেফিনেশনটা মুখস্থ করার জন্য সময় আছে ঠিক গুনে গুনে 30 সেকেন্ড। সবাই হারি আপ, সবাই 11 আচ্ছা, তাহলে আমরা এবার কালেকটিভ নাউন কোনগুলো তা কি জানো তোমরা? বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে, বিসিএস পরীক্ষাতে, যে কোনো চাকরি পরীক্ষাতে সরাসরি কালেকটিভ নাউন দিয়ে বলে এটা কোন নাউন? কত স্কুল কোন নাউন? কমন নাউন। স্কুল হচ্ছে কালেকটিভ নাউন। স্কুলের বাংলা কি? স্কুলের বাংলা হচ্ছে ঝাঁক। আর স্কুল অফ ফিশ মানে কি? কি মাছের বিদ্যালয়? কি মাছের বিদ্যালয়? না স্যার, নাকি মাছের ঝাঁক। তাহলে এই স্কুলটা কি? কালেকটিভ নাউন। ফ্যামিলি কোন নাউন? স্যার কালেকটিভ নাউন। জীবনে কতদিন শুনছিস ফ্যামিলি কালেকটিভ নাউন? আই সাইলাস শুনছিস? বায়োলজিতে পড়ছি। তাহলে আমরা এখন কালেকটিভ নাউনের 15-16টা এক্সাম্পল লিখি এবং এগুলো মনে রাখতে হবে, সরাসরি পরীক্ষার প্রশ্ন পড়ে কিন্তু। লেখো, প্রথম বলছি স্কুল, তাই তো? বলো ডাকাতের দলকে কি বলে? গ্যাং অফ রবার্স। দেখো গ্যাং, গ্যাং কোন নাউন? কালেকটিভ নাউন। কৃষকের দলকে কি বলে? পিসেন্ট্রি। পেজান্ট্রি, ভেরি গুড। স্যার স্পেলিংটা একটু বলা যাবে? PEASANTRY, পেজান্ট্রি। পেজান্ট্রি মানে কৃষক সম্প্রদায়। সমাজে কিছু মানুষ আছে না ভদ্রলোক, তাদের সম্প্রদায়কে কি বলে? বলে জেন্ট্রি। জেন্ট্রি, জেন্ট্রি।
GENTRY, লেখো জেন্ট্রি। সাধারণ মানুষকে কি বলে বলো তো? স্যার জেন্টেল বললেন ওইটা? জেন্ট্রি, GENTRY, এটাকে বলে ফক, FOLK, ফক। তাহলে ফকও কিন্তু কালেকটিভ নাউন। আচ্ছা, এরপর যদি বলি, মনে করো যে তোমাদেরকে আমি আজিমপুরে পড়াইতেছি, মনে করো এই সমস্ত স্টুডেন্টকে আজিমপুরে পড়াইতেছি, কোন একটা কথা বললাম, তোমরা আমার পরে এগিয়ে গেলা, তাহলে তোমরা হচ্ছে রাগান্বিত জনগণ, তাই তো? রাগান্বিত জনগণের সমষ্টিকে কি বলে? রাগান্বিত জনগণের সমষ্টিকে মব বলা হয়, মব, MOB, যাকে বলে হাঙ্গামা সৃষ্টিকারী জনতা। তোরা কিছু বুঝতেছিস? জি স্যার। এরপর লিখো ফ্লিট, FLEET, ফ্লিট। রণতরীর নাম শুনছো? নৌবহরকে ফ্লিট বলে না স্যার? হ্যাঁ হ্যাঁ, নৌবহরকে ফ্লিট বলে না স্যার? নৌবহর, ফ্লিট, নৌবহর, ফ্লিট মানে নৌবহর, ভেরি গুড। এরপর লিখো তোমরা ইনফ্যান্ট্রি, পদাতিক সৈন্য, তাই না? যারা পায়ে হেঁটে যুদ্ধ করে নাকি? ইনফ্যান্ট্রি লিখছো? ফ্যামিলি, এবার লিখো ফ্যামিলি। স্যার ইনফেন্ট্রি স্পেলিংটা? INFANTRY। স্যার বুঝি নাই। আমার ল্যাপটপ যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, আমাকে 2 মিনিট সময় দাও। এই দেখি আমার ল্যাপটপটা বন্ধ হয়ে গেল, দেখি শর্ট বন্ধ হয়ে গেল ল্যাপটপ। আমার মেয়ে সমানে হাত খাওয়া শিখছে, বুঝছো? ভালো তো, ভালো না? হাত খাওয়া ভালো। তুই ছোটবেলায় খাইছিস তাই না? স্যার ছোটবেলায় সবাই খায় স্যার। আর আমার ছোটবেলা থেকে অভ্যাসটা এখন পর্যন্ত চলমান। তো তোর জন্য একটা নিপেল কিনা পাঠাই দিই মনে। হ্যাঁ দে কুরিয়ার। শুধু কি হাত খাইছিস, অন্য কিছু খাইস নাই? স্যার চলে গেছে, ল্যাপটপ বন্ধ হয়ে গেছে। ল্যাপটপটা আসলেই বন্ধ হয়ে গেল, কি দুঃখ। লাস্ট কোনটা বলছিলাম বলো তো? ফ্যামিলি। মোট কয়টা হইছে? 9টা। এরপর লিখো ক্যাবিনেট। এবার লিখো টিম, TEAM, টিম। লেখো পুলিশ। আচ্ছা, তার মানে র্যাব, আর্মি এগুলো লিখলাম না, ঠিক আছে? ক্যাবিনেটের অর্থ মন্ত্রিসভা। আচ্ছা, এরপর লিখো টিম বলছি? ইয়েস স্যার। এবার লিখো জুরি। এবার লিখো কমিটি। এগুলো সব কোন নাউন বলো তো? স্যার কালেকটিভ নাউন। মনে থাকবে তো? মোট কয়টা হইছে? স্যার 14টা। বলো। স্যার এই রো কলাম এগুলো হয় না? হ্যাঁ স্যার রো কলাম এগুলা স্যার কারেক্টিভ নাম হয় না? না বাবা। আচ্ছা, এরপর আরো লেখো ক্যাটেল। তারপর লিখো হার্ড বানান কি? স্যার HERD। ইয়েস, হার্ড মানে পাল। সবই কোন নাউন? কালেকটিভ নাউন। আমরা পড়তেছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটার মধ্যে কালেকটিভ নাউন কেন আসলো?
তাহলে 2003 সালে জগন্নাথ ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন পড়ছিল কালেকটিভ নাউন থেকে। আগে কোশ্চেনটা দেখাই, হ্যাঁ, তাহলে বোঝা যাবে কালেকটিভ নাউন আসলে জিনিসটা কি। আসলে কালেকটিভ নাউন ঝামেলা করে। কেন ঝামেলা করে? কালেকটিভ নাউন যখন ব্যবহার করা হয় তখন ওই বাক্যের ভার্ব সিঙ্গুলার নিব না প্লুরাল নিব, দিস ইজ দা কোশ্চেন। বলো, কালেকটিভ নাউনের পর ভার্ব সিঙ্গুলার না প্লুরাল হয়? সিঙ্গুলার। স্যার প্লুরাল হয়। বাহ বাহ, কি সুন্দর। কেউ বললো সিঙ্গুলার, কেউ বললো প্লুরাল। আমি দুই পক্ষে আছি, সিঙ্গুলার হয় প্লুরাল হয়। দুইটাই হয়। কখন সিঙ্গুলার হয় কখন প্লুরাল হয় সেটা তোমাকে জানতে হবে। আর তুমি যদি বলো স্যার এটা কিভাবে মনে রাখবো, বলে তোমাকে জানতে হবে। যে জানতে পারবে সেই মনে রাখতে পারবে, না জানলে সম্ভব না। ওকে, তোমরা যে 14-15টা নাউন লিখছো, আমি প্রত্যেকটা নাউনের নিচে আন্ডারলাইন করব। সবগুলো নাই না, কিছু কিছু নাউনের নিচে লিখবো পি, কিছু কিছু নাউনের লিখলে লিখবো এস। যে সমস্ত কালেকটিভ নাউন সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয় তাদের নিচে লিখে রাখবা এস, আর যে সমস্ত কালেকটিভ নাউন প্লুরাল হিসেবে ব্যবহার করা হয় তাদের নিচে লিখবা পি। ক্লিয়ার? আমাকে একটু হেল্প করো সাদমান, ওয়ার্ড গুলো নাউন গুলো বলো। স্কুল, স্কুল লাগবে না। গ্যাং, গ্যাং লাগবে না। প্লিজেন্ট্রি, প্রেজেন্ট্রি লেখো পি, তার মানে কি? প্লুরাল। তারপর জেন্ট্রি, জেন্ট্রি লাগবে না। ফোক, দ্য ফক, সরি, হ্যাঁ হ্যাঁ, এটাও লাগবে না। মব, মব লেখো সিঙ্গুলার। তারপর ফ্লিট, ফ্লিট লাগবে না। ইনফ্যান্ট্রি, ইনফ্যান্ট্রি লাগবে না। ফ্যামিলি, ফ্যামিলি সিঙ্গুলার। তারপরে স্যার ক্যাবিনেট, লাগবে না। টিম, লাগবে না। তারপর পুলিশ, প্লুরাল প্লুরাল প্লুরাল। তারপরে স্যার জুরি, লিখো সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে, পিএস দুইটাই লিখবা। তারপর কমিটি, সিঙ্গুলার প্লুরাল দুইটাই হতে পারে। তারপরে স্যার ক্যাটল, ক্যাটেল প্লুরাল। তারপরে স্যার হার্ড, হার্ড লাগবে না। শেষ হয়েছে? আচ্ছা, লাস্ট আরেকটা লিখ, আরো দুইটা লেখো। লেখো ফ্যাকাল্টি। আচ্ছা, ফ্যাকাল্টি মানে নরমালি অনুষদ, সবাই খেয়াল করো। তবে ফ্যাকাল্টি বলতে কিন্তু ভিন্ন ভাবে কি বোঝায়, যেমন বললাম দ্য ফ্যাকাল্টি অফ বুয়েট আর কোয়ালিফাইড, এর অর্থ কি? এই ফ্যাকাল্টি মানে শিক্ষক শিক্ষিকা। তাহলে ফ্যাকাল্টি কালেকটিভ নাউন হতে পারে, তখন তার অর্থ হবে শিক্ষক শিক্ষিকা। ঠিক আছে, তাহলে লিখে রাখো ফ্যাকাল্টি, এটা প্লুরাল হিসেবে ব্যবহার করা হবে। আর লিখো পোল্ট্রি, যেটা তোমরা খাও, ফার্মের মুরগি যেটাকে বলে, তাই না? তাহলে পোল্ট্রি কোন নাউন? কালেকটিভ। আর বলে পোল্ট্রির বাংলা কি সেটা বলো। পোল্ট্রি মানে কি? স্যার মুরগির খামার। মুরগির খামার, তাহলে পোল্ট্রি ফার্ম মানে কি বোকা? পোল্ট্রি মানে যদি খামার হয় তাহলে পোল্ট্রি ফার্ম মানে কি বোকা? ভালো মানের মুরগি। পোল্ট্রি ফার্ম আমাদের তৈরি, আর কি মেইনলি শুধু পোল্ট্রি হবে। আমি একটা গল্প বলি, হ্যাঁ। 2015 সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিসিএস এর একটা ক্লাস নিতে গেছিলাম ইংলিশের, বুঝছো? ওরা হাইলি কোয়ালিফাইড স্টুডেন্ট, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। অনেক স্টুডেন্ট বুয়েটের স্টুডেন্ট থেকে মেধাবী, বুঝছো? ওরা এত মেধাবী। আমার দেখা বাংলাদেশের বেস্ট ক্যাম্পাস হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এবং স্টুডেন্ট গুলোরে এত প্যারা দেয় স্যাররা পড়ালেখা নিয়ে, সকাল থেকে রাত পর্যন্ত লেগে থাকতে হয়। তো আমি যাই কালেকটিভ নাউন পড়াইতেছি, আমি বলছি যে পোল্ট্রি একটা কালেকটিভ নাউন, হ্যাঁ। তাহলে পোল্ট্রি মানে কি? বলে পোল্ট্রি মানে হাঁস মুরগি। এক স্টুডেন্ট দাঁড়ায় বলে না স্যার, পোল্ট্রি মানে হাঁস মুরগি না। মানে ওরা আসলে ওখানে একটা ডিপার্টমেন্টই আছে হাঁস মুরগি নিয়ে, বুঝছো? ওই পোলা ওই ডিপার্টমেন্টে পড়ে। আমি তাহলে বাবা পোল্ট্রি মানে কি তুমিই বলো বাবা। বলে স্যার আসলে আমরা হাঁস মুরগি তো পাখি জাতীয় প্রাণী, বুঝছেন স্যার? হাঁস মুরগি পাখি জাতীয় প্রাণী। বলে জি বুঝলাম।
12টা পাখি জাতীয় প্রাণী, এদেরকে একত্রে পোল্ট্রি বলা হয়। বলে শিখলাম, বলে বাবা তুমি ভালো বলছো, আমি শিখলাম তোমার থেকে। তাহলে 12টা হাঁস মুরগি টাইপের প্রাণীকে, প্রজাতিকে একত্রে কি বলা হয়? পোল্ট্রি। আমরা নর্মালি বলতে পারি পোল্ট্রি মানে হাঁস মুরগি, আর পোল্ট্রি ফার্ম মানে হাঁস মুরগির খামার। ঠিক আছে? এবার তাহলে আজকে থেকে বলবো না কিন্তু পোল্ট্রি মানে খামার। ঠিক আছে? স্যার জীবনে তার একটা পোল্ট্রি বিশেষজ্ঞ দেখলাম স্যার প্রথম। এবং পরে জিজ্ঞাসা করলাম এই ছেলের, এই কোন ইয়ারে পড়ে? বলে স্যার সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ারে পড়ি। ডিপার্টমেন্টের রেজাল্ট কি? বলে স্যার 4 আউট অফ 4। এবং যমজ দুই ভাই 4 আউট অফ 4, বুঝছো? আচ্ছা যাক, বাদ দিই আমরা। এখন আমরা শিখবো কিছু কনফিউজিং কোশ্চেন আছে। যেমন একটা বাক্য লিখো, দ্য কমিটি ব্র্যাকেটে লিখো হ্যাভ বা হ্যাজ। কি বলছি? দ্য কমিটি হ্যাভ বা হ্যাজ। কি বলছি বলো তো? The committee bracket have by has. দ্য কমিটি হ্যাভ বা হ্যাজ। এবার লিখো টেকেন ডিসিশন। বলো উত্তর কি হবে? হ্যাজ। কেন হ্যাজ? স্যার তারা যেহেতু একমতে পৌঁছাইছে সেজন্য ডিসিশন নিতে পারছে। ভেরি গুড, ভালো সবার বলেছো। মতামত মনে এক। করো, আয় সবাই আমার কথা শুনো। মনে করো তোমাদের আদিব স্যার বিচারক হয়ে গেল। মনে করো মনে করো বাংলাদেশের সাবেক কোনো প্রধানমন্ত্রী, সে কোনো অন্যায় করেছে, তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের সাবেক কোনো প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হবে। বললো ঠিক আছে, আপনি একটা ডিসিশন দেন, তারা ফাঁসিতে ঝুলাবেন নাকি তাকে মৃত্যুদণ্ড মানে দিবেন, যাবজ্জীবন কারাদণ্ড দিবেন। তা তখন আমি বলতেছি আসলে তো আমার পক্ষে সম্ভব না, এত বড় একটা মানুষকে আমি শাস্তি দিব। আমাকে 4-5 জন বিচারকের সমন্বয়ে একটা বেঞ্চ গঠন করে দেন, যেটাকে আমরা জুরি বলি, তাই না? জুরি বা কমিটির সিদ্ধান্ত হলো কোনো নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বা কোনো কাজ সমাধান করা। তা 4 জন বিচারকের 3 জন বললো ফাঁসি দিয়ে দেন, একজন বললো না ফাঁসি দিন না, যাবজ্জীবন দেন। তাহলে ওই কমিটির সবাইকে একমতে পৌঁছাইলো? না। এখন মনে করে আমরা 4 জনই বললো না, 4 জনই বললো ফাঁসি দিয়ে দেন, তখন কি একমত হয়ে গেল না? তাহলে কালেকটিভ নাউন দ্বারা মাঝে মাঝে ঐকমত্য বা একমত বোঝায়, আবার মাঝে মাঝে দ্বিমত বোঝায়। কালেকটিভ নাউন দ্বারা যদি একমত বোঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার নিতে হয়, আর যদি কালেকটিভ নাউন দ্বারা দ্বিমত বোঝায় তাহলে ভার্ব প্লুরাল নিতে হয়। এখন বলো উত্তর কি হবে? সিঙ্গুলার হবে। দ্য কমিটি হ্যাভ বা হ্যাজ টেকেন ডিসিশন, কোনটা হবে? Has. আমি বুঝাইতে পারছি ব্যাপারটা? এই মুবিন, তুই কিছু বুঝছিস বাচ্চা? বলো, এই কোশ্চেনটা সবাই তুলো। কোশ্চেনটা দেখা যায়, এটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির কোশ্চেন। এই বৃষ্টি হচ্ছে নাকি? জলদি লেখো, জলদি লেখো।
বলো সঠিক উত্তর কোনটা? স্যার 4 নাম্বারটা নেই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এগুলো খুব মজার, তাই না? জি স্যার। বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলাম স্যার। তাহলে উত্তরটা হচ্ছে 4, ঠিক আছে? কারণ ফ্যামিলি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ডাজ। আর ডাজের পর প্রোনাউন দেয়ার নিবে না ইট নিবে? ইট। The peasantry of Bangladesh are poor na is poor? R4. A mob has dispersed নাকি have dispersed? স্যার হ্যাজ। Disperse মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তোমরা কি বুঝতে পারছো বাচ্চারা? কালেকটিভ নাউন সম্পর্কিত কারো কোনো কোশ্চেন আছে কিনা? কি মুবাশশিরা খিদা লাগছে মনে হচ্ছে? না স্যার। ঈদের মধ্যে খুব খাইছিস না তোরা? তোদের মুখই বলে দেয় তোরা কি পরিমাণ খাইছিস। আচ্ছা যাই হোক, আমরা বাদ দিয়ে আমরা লাস্ট নিয়মে চলে যাবো আজকে। লেখো 13 নম্বর নিয়ম না 12 নম্বর নিয়ম? স্যার 12। বলো, কেউ কোনো কোশ্চেন করছো আমাকে? লেখো লেখো বাক্যের সাবজেক্ট হিসেবে যদি নিম্নলিখিত ইনডেফিনিট প্রোনাউন ব্যবহার করা হয়, বাক্যের সাবজেক্ট হিসেবে যদি নিম্নলিখিত কি বলছি বলো তো? বাক্যের সাবজেক্ট হিসেবে যদি নিম্নলিখিত ইনডেফিনিট প্রোনাউন ব্যবহার করা হয়, বাক্যের সাবজেক্ট হিসেবে যদি নিম্নলিখিত ইনডেফিনিট প্রোনাউন ব্যবহার করা হয়, তবে ওই বাক্যের ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। এবং সেই ইনডেফিনিট প্রোনাউন গুলো কি কি একটু লিখে রাখো। দেখো এভরিওয়ান, দেখো এভরিওয়ান, এভরিবডি, anyone, anybody, no one, nobody, someone, somebody, nothing, something, everything, what, whoever, whatever. স্যার নাথিং সামথিং এর পর কি? আমি কি মুখস্থ করে রাখছি এই বোকারা? আচ্ছা আবার বলি, লেখো এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, নাথিং, সামথিং, এনিথিং, হোয়াটএভার, হুএভার। আবার লিখো হোয়াট। বলো তো এগুলো কোন পার্টস অফ স্পিচ? এগুলো কোন পার্টস অফ স্পিচ? প্রোনাউন। কোন প্রোনাউন? ইনডেফিনিট প্রোনাউন। একটা এক্সাম্পল দি, লেখো। এভরিথিং বলছেন না এনিথিং? এনিথিং, এভরিথিং, সামথিং, সবকিছু। স্যার সব তুলতে পারি নাই। আচ্ছা সব তুলতে পারো নাই, একটু কও এরা কি কি তুলতে পারে নাই কও। স্যার শুরু থেকে বলেন। আচ্ছা বলতেছি, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, নান, এনিওয়ান, এনিবডি, সামওয়ান, সামবডি, নাথিং, সামথিং, হোয়াট, হুএভার, হোয়াটএভার। লেখো এনিওয়ান, এক্সাম্পল লিখো। এনিওয়ান
anyone who have lost their passport, anyone who have lost their passport should report to the desk. Anyone who have lost their passport should report to the desk. এই সাতমান উত্তর বল, বাক্যটা ভুল হয়েছে না সঠিক হয়েছে? সাতমান সঠিক বলেছে। Sir, anyone who has lost their passport should report to the desk. আরেকটা ভুল আছে, দেয়ার হবে না হিজ হবে। Sir, his হবে, sorry. His হবে। হিজও হবে, হারও হবে, কারণ এটা ছেলে না মেয়ে তা তো বুঝতে পারতেছি না। আজকের মতো আমরা থেমে যাব রাতে। তোমাদের একটা পরীক্ষা আছে আগামী শুক্রবারে, ক্লাসের মধ্যে 15 মিনিটের এক্সাম, তার নোটিশ অলরেডি গ্রুপে চলে গেছে। এর বাইরে তোমাদেরকে আর কোনো পড়া বা প্যারা দিচ্ছি না, তবে পরীক্ষাতে খারাপ করলে বাসায় কিন্তু আইনি নোটিশ পাঠানো হবে। কি বলছো? কি বলে পরীক্ষা কি আপনার খাতায় দিব স্যার? আমার খাতায় দাও, আমার খাতায় দেবো। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আজকের মতো আমরা বিদায় বলে দিই, গুড নাইট বলে দিই। তোমাদের চোখের দিকে তাকানো যাচ্ছে না, অফুরন্ত ঘুম চলে আসছে তোমার। বিদায় দেওয়ার আগে স্যার একটা খারাপ সংবাদ দিয়ে দিন। কি হয়েছে বাবা, তোমার বিএটি এর সংবাদ নাকি এরকম কিছু? না স্যার, এই যে শুক্রবারের পরীক্ষার সংবাদ। কি বলেন স্যার, বিএটি এর সংবাদ? হাই হাই, উল্টাপাল্টা কথা। স্যার। এই শৈশব থাকিস স্যার, কথা আছে বলো। স্যার ওই যে কোভিড-19 রেজিস্ট্রেশনে স্যার ওই যে ডিইউ রেজিস্ট্রেশনের নাম্বারে স্যার এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে না স্যার? তোদের কোনটা দিতে বলছে জানি না তো আমি। স্যার ওইটা তো ক্লিয়ার করেন নাই স্যার কেউ। অপেক্ষা করো, দাঁড়া আমি জেনে জানাবো না। ওকে, টেক কেয়ার, গুড নাইট, গুড বাই।